নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি ব্রোকলির চটপটি মশলা। ব্রোকলি মোটামুটিভাবে স্যালাড হিসেবেই ব্যবহার হয়ে থাকে, কিন্তু এর ফুড ভ্যালু বা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকার কারণে আজকাল মেন কোর্সের পাশাপাশি এর রেসিপিও হয়ে থাকে। আমরা প্রথমে ব্রোকলিটাকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে নুন জলে ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু ব্রোকলির মধ্যে অনেক সময় ওয়ার্ম থাকে, নুন জলে ভিজিয়ে রাখলে সেই ওয়ার্মটা সহজেই বেরিয়ে যেতে পারে। আর ব্রোকলিটা যেহেতু ফুলকপি গোষ্ঠীর মতোই, তাই রান্নাটাও ফুলকপির মতোই ঘেঁষাঘেঁষি হবে, কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম করবার চেষ্টা করব। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি কিছু মশলা তৈরি করব, বাটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ ধনে, 1 চামচ গোলমরিচ, জিরেও 2 চামচ, আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কোনো অপশান আপনারা নিতে পারেন। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা রসুন। মিক্সিতে 2-3 বার ঘোরালেই বাটা মশলাটা তৈরি হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে মশলাটা খুব একটা স্মুথ না করলেও চলবে। একটু দানা দানা যদি থাকে সেক্ষেত্রে স্বাদের কোনো অসুবিধা হবে না। এরপর কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল নিয়ে প্রথমে ব্রোকলি, তারপরে আলুগুলোকে ভেজে নেব। ব্রোকলিগুলো একটু লাল লাল হয়ে ফ্রাই হবে, মানে 2 থেকে 4 মিনিট মতন আপনারা ভাজবেন। ঢাকা দিয়েও ভাজতে পারেন। ভেজে নিয়ে ব্রোকলিগুলোকে তুলে নেওয়ার পরে তারপরে আমরা আলুগুলো ভাজবো। তবে আলুগুলো এখানে অপশনাল। আপনারা যদি মনে করেন ব্রোকলির এই চটপটি মশলায় আলু দেবেন না, তাহলে আলুটাকে সহজেই স্কিপ করতে পারেন। আসলে আমাদের বাঙালিরা আলু ছাড়া কোনো কিছু কারি ভাবতেই পারি না। সেই কারণে স্বাদের জন্য বলুন বা তরকারিটা একটু বাড়ানোর জন্য বলুন, আলুটা আমরা ব্যবহার করে থাকি। ব্রোকলির এই চটপটি রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমি ঠিক সেই রকমভাবেই রেসিপিটা আপনাদের জন্য তুলে ধরেছি। আলুগুলো 2 মিনিট ভাজার পরই বেশ লাল লাল হয়ে যাবে। দেখছেন, পাত্রে আমি আলাদাভাবে তুলে রেখেছি ব্রোকলি, সেখানেই আমি আলুগুলোকেও তুলে রাখবো। সমস্ত আলু আর ব্রোকলি ভাজা হয়ে গেলে আমরা চলে যাব রান্নার পরবর্তী স্টেপে। এরপর কড়াইয়ের ওই তেলেই একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বেশ লালচে হয়ে উঠবে, তারপরেই আমরা পরবর্তী মশলাগুলো দিতে থাকবো। তেলের মধ্যে আলাদা করে আমি কোনো ফোড়ন দিইনি। আপনারা যদি চান তাহলে ফোড়ন দিতে পারেন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন। এরপরে যে মশলাটাকে আমি বেটেছিলাম, সেই মশলাটা মানে গুঁড়ো করেছিলাম মিক্সিতে, সেই গুঁড়ো করা মশলাটা আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সেই মশলাটা পুরোপুরি দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি কীভাবে বানিয়েছি, 2টো ছোট টমেটো আমি মিক্সিতে ঘুরিয়ে পিউরি করে নিয়েছি। টমেটো পিউরিটা আলাদাভাবে কোনো কারিতে করলে কারির স্বাদটা যেরকম অসাধারণ আসে, তার সঙ্গে কারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এটা কিন্তু সেই কারণেই টমেটো পিউরিটা আলাদা করে করা। তাহলে ছোটো ছোটো করে টমেটো কেটেও করতে পারেন, কিন্তু টমেটোটা সেদ্ধ হতে, কারির সাথে মিশতে একটু সময় লাগে। পিউরিটা হলে একটু চটজলদি হয়ে যায় আর আরও বেশি স্মুথ হয় কারিটা। টমেটো দিয়ে দেওয়ার পরেই, টমেটো পিউরি দিয়ে দেওয়ার পরেই আমরা নুন দেব, স্বাদ মতন নুন দেব। নুনের পরে নুনের সঙ্গে থাকবে হলুদ, আর আমি এখানে ধনে জিরে গুঁড়ো দিয়েছি। আর একটা বিষয় বলে রাখি, আমি যখন মশলাটাকে বেটেছি বা গুঁড়ো করেছি, সেই মশলাটা কিন্তু আমি ধনে আর জিরে দুটোই ছিল। সেই কারণে এখন যখন মশলার সঙ্গে আরেকবার আমি ধনে জিরে গুঁড়ো দেবো, তার পরিমাণ কিন্তু কম হবে। সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, বা কতটা পরিমাণ আপনার বাটা মশলায় দিচ্ছেন ধনে আর জিরে, আর কতটা মশলা কষানোর জন্য দিচ্ছেন, এটা আপনাদের পক্ষে একটা আইডিয়া বা ধারণা থাকা উচিত, যে সমপরিমাণ যেন হয়, বা একদিকে কম একদিকে খুব বেশি হয়ে গেল সেটা যেন না হয়। মশলাটা কষাচ্ছি, দেখুন মশলাটার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। আসলে এই রকম ধরনের মশলা কারিতে বা যে কোনো কারি করবার সময় আপনারা যখন মশলা কষাবেন, তার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। কালার যত চেঞ্জ হতে থাকবে, যত তেল ছাড়তে শুরু করবে, তখনই আপনি বুঝতে পারবেন কারিটা কতটা পারফেক্ট হচ্ছে। আগের থেকে কালারটা কত সুন্দর হয়েছে, এবার আস্তে আস্তে করে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু। ভাজা আলুগুলো মশলার সঙ্গে প্রায় কষাতে হবে 5 থেকে 6 মিনিট। ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প অল্প একটু একটু করে গরম জল দিতে হবে আর সেদ্ধ করতে হবে। আলুটাকে আগে সেদ্ধ করে নিতে বলছি এই কারণেই, আমরা সব শেষে ব্রোকলি দেব। ব্রোকলি যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ব্রোকলি খেতে ভালো লাগে না। সেই কারণে আলুগুলোকে প্রথমে আমরা অল্প অল্প জল দিয়ে, অল্প অল্প গরম জল নেবেন, গরম জল দিয়ে অল্প অল্প সেদ্ধ করে নেবেন, আর ঢাকা দিয়ে সেদ্ধ করবেন, তাহলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়। আলুগুলো সেদ্ধ হয়ে যাবার পরে একেবারে লাস্ট স্টেজে আমরা ব্রোকলি দেব।
বেশ কয়েক মিনিট হওয়ার পরে ঢাকা খুলে দেখতে পাচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসছে। এই সময় আমরা ব্রোকলিগুলো দিয়ে দেবো। ব্রোকলিগুলো দিয়ে দিয়ে একটু সেদ্ধ করব প্রায় 3 থেকে 4 মিনিট। তারপরেই ব্রোকলিগুলো আমাদের নরম হয়ে যাবে, কারণ আমি আগেই বলেছি ফুলকপি গোষ্ঠীর মধ্যে হলেও ব্রোকলিগুলো কিন্তু নরম থাকে, সেই কারণে ব্রোকলিগুলোকে আগে আমরা ফুলকপি যেরকম ভাপিয়ে নিই সেরকম ভাপিয়ে না নিলেও চলবে, একটু ফ্রাই করে নিলেই, নেড়ে চেড়ে নিলেই সেগুলো প্রায় সেদ্ধ তো বলবো না, কিন্তু 50% হয়ে যায়। এরপরে সবশেষে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে দিয়ে যে জলটা রয়েছে সেই জলটা একটুখানি শুকিয়ে নেবো বা গায়ে গায়ে করে নেবো, তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে ব্রোকলির চটপটে মশলা। দেখুন কি সুন্দর ফুটছে, ব্রোকলিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আরও কয়েক মিনিট ফোটানোর পরে জলটা একটু গায়ে গায়ে হবে, তারপরে আমরা গ্যাস অফ করে পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে আমাদের ব্রোকলির চটপটি মশলা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস অফিসিয়াল পেজটাকে ফলো করে নিন। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন, জানাচ্ছেন কমেন্ট বক্সে কেমন লাগছে আমার রেসিপি, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন বন্ধু হয়ে উঠতে পারেনি তাদের সকলকে স্বাগত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন। বাই বাই।